আমি শুরু করি না ভূমিকা না দিয়ে। আমার কাছে মনে হচ্ছিল যে আমার সেশন কি নামাজের আগে আসে কিনা, তখন মনে হচ্ছিল যে আমি তো আজাইরা গল্প করে অনেক লং করে দিলি ক্লাস, নামাজের আগে হইলে আমি মনে হয় একটু ফাঁকি দিতে পারবো। মানে ফর্মাল ক্লাস তো না, আমি তো এরকম ক্লাস নিইও না, এটা নলেজ শেয়ারিং। আসলে কিছু কথা আপনাদের কাছ থেকে জানা দরকার, আর কিছু কথা আমিও আবার চেষ্টা করবো একটু বলার জন্য। তাইলে নলেজ শেয়ারিং, আপনাদের সাথে আমার নলেজ শেয়ারিং হবে আর কি। সবাইকে স্বাগতম আমাদের হোমিও ডাইজেস্টের আজকে নলেজ শেয়ারিং সেশনে। আমি আছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমি একজন ফার্মাসিস্ট, তো ডিপ্লোমা হোল্ডার, ব্যাচেলর হোল্ডার, রেজিস্টার্ড বাই পিসিবি ফার্মাসি কাউন্সিল অফ বাংলাদেশ। আচ্ছা, বিষয় হইল কমপ্লিট, মানে সেটা যেই প্যাথি হোক বা যাই হোক, কমপ্লিট বিষয়টা তো আসলে সায়েন্স না। তো যখন এটা সায়েন্স, আমি চিন্তা করলাম আর কি, মাহফুজ স্যার যখন আমাকে এই বিষয়টা দিলেন, আজকের এই টপিকটা যখন দিলেন, তখন আমি চিন্তা করলাম যে এটা তো আমি কোনোদিন তো এইভাবে আসলে করি নাই, কেমনে কি করি। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা দেখি কি হয়। তো আসলে বিষয়টা হলো কি, কমপ্লিট জিনিসটা তো একটা সায়েন্স না। তো সায়েন্স, আসলে সায়েন্স আপনাকে কখনোই কি বাধ্য করবে না। যেমন মব আপনাকে বাধ্য করে যে আমার আইডিওলজি তোমাকে নিতে হবে, কিন্তু সায়েন্স আপনাকে কখনো বাধ্য করবে না। সায়েন্স হলো যে রোড দেখায়, পথ দেয়, পাথেও দেয়, কিন্তু সেই পথ আপনি নিবেন কিনা, সেই পাথেও আপনি নিবেন কিনা আপনার সিদ্ধান্ত। ইভেন আপনি যদি সেই পাথেও বা পথ নেন বা না নেন, তাতেও সায়েন্সের কিছু যাবে আসবে না। যেমন মনে করেন যে যখন বলা হইলো যে না, পৃথিবী ঘুরে না সূর্যের চারপাশে, বা হ্যাঁ, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না, পৃথিবী বরং সূর্যের চারপাশে ঘুরে। এর আগেও তো পৃথিবী ঘুরতো, আর এটা জানার পরেও কিন্তু পৃথিবী ঘুরতেছে, মানে কোনো কিছু চেঞ্জ হয় নাই নেচারে। বা মনে করেন নিউটন যখন বললো যে হ্যাঁ, এই যে আপেল যে পড়ছে বা আমরা যে পৃথিবীর সাথে লেগে আছি, এই কমপ্লিট জিনিসটা আসলে অভিকর্ষের কারণে। এটা নিউটন বলার আগেও এরকমই অভিকর্ষ ছিল, এরপরেও এমনই আছে। আমরা জানা না জানার সাথে সায়েন্সের কিছু যায় আসে না। আমি বিশ্বাস করলাম না করলাম এর সাথে সায়েন্সের কোনো ইয়েই নাই, কারণ সায়েন্স তো আসলে মানে রুল অফ নেচার, আল্লাহ যেভাবে প্রকৃতিটা সৃষ্টি করছেন এর রহস্যটা জানাই হলো সায়েন্স, এরকম আর কি বিষয়টা। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা এই সায়েন্সটাই একটু বলে দেখি কেমন আসে আপনাদের সামনে। তো কষ্ট করে সবাই আসছেন, একটু শুনেন। আপাতত কেউ মোবাইল ধরা যদি বা সোশ্যাল মিডিয়া হোয়াটএভার না করলে বেটার হয় আর কি। মনে করেন আমি আপনাদের জন্য সালমান খান, বলিউড থেকে চলে আসছি, এটাই কিছু। হ্যাঁ, মানে নলেজ শেয়ারিং। খেয়াল করেন, আমরা যেই ওষুধগুলা দেই, এই ওষুধগুলাকে আমরা একে তো আমরা মেডিসিন বলতে পারি। মনে করেন আমি বলতে পারি এটাকে মেডিসিন, আমি একটু সংক্ষেপে লিখি। হ্যাঁ, মনে করেন এটাকে আমি বলতে পারি মেডিসিন বলতে পারি, আর আমি বলতে পারি ড্রাগ। ঠিক আছে, সবই ড্রাগ, নিম পাতা থেকে শুরু করে সবই ড্রাগ। আবার মেডিসিন গুলোও ড্রাগ, আবার এরকম আর কি। তাইলে আমি মনে করেন যে মেডিসিন জিনিসটাতে আমি ওমিট করলাম, মেডিসিন এখানে কল্পনা করার দরকার নাই, কারণ সবই ড্রাগ। আচ্ছা, যেই জিনিসগুলা আমাদের বডিতে কোনো একটা পরিবর্তন করতে সক্ষম, আমরা মোটামুটি সেটাকে ড্রাগ, মেডিসিন বা এটাই যা হোক, এটা মানে ফর্মাল পড়াশোনা তো না, এমনি এটাই মনে করি। আচ্ছা, এখন ঘটনা হইলো, আপনি যখন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি বললেন যে আপনি এখন কি কোনো চিকিৎসা করতেছেন? বললো যে হ্যাঁ স্যার, আমি তো চিকিৎসা একটা করি। কি চিকিৎসা করেন? মানে বললো যে এই যে এই ওষুধগুলা খাই। তখন এটা মানে আমি একটা প্রথমেই আমি একটা লাভ শিখাই আর কি। মনে করেন আপনি ওষুধগুলোর নাম দেখলেন, আপনিও তো বুঝেন না কি ওষুধ, আমিও বুঝতাম না। আমার ক্যারিয়ারের মানে চাকরি জীবনের প্রথম ৩-৪ বছর গেছে এই মানুষের কাছে লজ্জা শরম পাইতে পাইতে। ঠিক আছে, জানি না কিছু, ক্যারিয়ার পড়াশোনা করলে তো আর প্র্যাকটিক্যাল লাইফ জানা যায় না, আপনারা না জানা থাকতে পারে। মনে করেন যে কেউ একজন খায় এই ওষুধ কোডোপা 110 110 mg কোডোপা খায়। মনে করেন আর কি, যেহেতু ড্রাগ, আমি এখানে সবই বলতে পারি, নিম পাতাও বলতে পারি, কোনো সমস্যা নেই। মনে করেন কোডোপা 110 mg খায়। এখন এটা কি ওষুধ আপনাকে তো জানতে হবে, কারণ মনে করেন এটা এমন একটা ওষুধ, মনে করেন এটা অমন ওষুধ না, মনে করেন এটা এমন একটা ওষুধ যেটা তার প্রস্রাবকে বাড়ায় দেয়, বারবার সে প্রস্রাব করে। ঠিক আছে, মনে করেন না, আপনি একটা ওষুধ দিলেন
এখন সে কি করলো, ওই ওষুধ খাইয়া এসে বলতেছে স্যার কি ওষুধ দিলেন, আমার তো বারবার প্রস্রাব হয়। অথচ তার তো বারবার প্রস্রাব হয় এটার কারণে, এবং এটা তো তার আগে থেকেই হইতো। এখন তার মনে হইতেছে যে শাহিন স্যারের ওষুধ খায় মনে হয় আমার প্রস্রাব বাইরে গেছে, কি করি না করি খুব ঝামেলায় আছে, সে আপনাকে ব্লেম করতেছে। তাহলে আপনার বুঝতে হবে যে সিনারিওটা কি। তাহলে তার ওই প্রেসক্রিপশন, তার ওই কেসগুলি, তার ওই হিস্টোরিগুলি আপনার বোঝা খুব দরকার এখানে। হ্যাঁ, আবার মনে করেন এমন একটা ওষুধ মানে আমি আপনাদেরকে কিন্তু প্রেজেন্টেশন দিব, আমার কাছে কিন্তু রেডি, কিন্তু আমি এটা লিখে লিখে বুঝাচ্ছি, কারণ প্রেজেন্টেশনে বুঝাইলে আসলে এতটা ভালো বুঝাও যাইতো না। আচ্ছা, মনে করেন এই ওষুধটাও খায় সে, ঠিক আছে? আপনারা তো বুঝতে হবে যে কি ওষুধ, নইলে আপনি তো ধরতে পারবেন না যে আপনি যে ওষুধ দিচ্ছেন আদৌ সেটা কি কাজ করলো নাকি সেটা কোনো নেগেটিভ কিছু করলো। মানে মাফ করবেন, আমি বলতেছি না নেগেটিভ কিছু করলো, কিন্তু বুঝতে হবে যে পেশেন্টের প্যাটার্ন কোন দিকে যাইতেছে। তাহলে এরকম কিছু যদি আসে তখন আপনি কেমনে বুঝবেন যে এটা কি ওষুধ, তার কাজটা কি? আমি না হয় 2-4টা আজকে বললামই, তারপরে এই ভিডিও আপনি কতদিন দেখবেন? দেখলেন না হয় 10টা গ্রুপই জানলেন, হাজার হাজার গ্রুপ, কেমনে কি? তখন আপনাকে কি করতে হবে যে আমরা বলি মোয়া, হ্যাঁ মোয়া, MOA মোয়া। হ্যাঁ, মোয়া মানে হলো মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে, একটা ইস্যু। আরেকটা হলো টিসি বলি, টিসি মানে কি থেরাপিউটিক ক্লাস, মানে তাই না? খুব জরুরি এই জিনিসটা জানা, আপনাকে থেরাপিউটিক ক্লাস জানতে হবে। থেরাপিউটিক ক্লাস খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে থেরাপিটা দিচ্ছি, হ্যাঁ, এই যে ওষুধটার থেরাপি, লাইক আমিও তো হোমিওপ্যাথ না, আমি জানতে পারি যে থেরাপিউটিক ক্লাস অফ লাইক আর্সেনিক, থেরাপিউটিক ক্লাস অফ এরকম কিছু, হ্যাঁ, তা আমি তো জানতে পারি। তাহলে আপনিও এরকম জানতে পারেন কিন্তু যে থেরাপিউটিক ক্লাস অফ ইকোস্প্রিন, থেরাপিউটিক ক্লাস অফ কোডোপা জানতে পারেন না? তাহলে এটা মিথাইলোপা কার্বিডোপা কম্বিনেশন আমি না হয় জানি, আপনি গুগল থেকে জেনে নেবেন থেরাপিউটিক ক্লাস অফ, যা লিখবেন তাই গুগল বলে দিবে, চ্যাট জিপিটি বলে দিবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট টাইম বললাম, এবং আমি যা বলতেছি সেগুলো মনে থাকুক না থাকুক এইটুক মনে রাখবেন, তাইলে আপনার জন্য আটকাবেন না সহজে। মনে করেন মানে আমাকে তো পেশেন্ট কাউন্সিলিং এর সাথে সম্পৃক্ত থাকতে হয়, হ্যাঁ, প্রথম দিকে আমি অনেক ছোট কর্মচারী ছিলাম, পরে আস্তে আস্তে পেশেন্ট কাউন্সিলিং এর দিকে যখন গেছি, তখন আমি কারেন্ট প্রেসক্রিপশন ধরছি, তখন তার প্রিভিয়াস প্রেসক্রিপশন ধরলাম, বা তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কখনো কি আপনার কি থাইরয়েডের প্রবলেম আছে? দেখেন ওই পেশেন্ট কিন্তু সাথে সাথে স্যাটিসফাইড, এটা জানলো কেমনে? হ্যাঁ, আমি তো থাইরয়েডের ওষুধ খাইতাম। কত খাইতেন? 25 না 50 না 100? দেখেন আমার মানে কম্পিটেন্সি অফ টকিং তাকে কিন্তু স্যাটিসফাইড করতেছে। সে বললো যে না 100ই খাইতাম, ভাইঙ্গা খাইতাম। হ্যাঁ, কখন? খাওয়ার আগে খাইতেন না খাওয়ার পরে? না, এটা বোকামি প্রশ্ন হবে, মানে মনে করেন যে সকালে না রাতে, বলতো যে সকালে, বা যাই হোক এরকম কিছু, বা 100 পাউডার 2টা একসাথে খাইতাম, শুধু রাতে খাইতাম। তো এইরকম এই যে আমি যে প্রশ্ন করতে পারতেছি, আমি কিছু জানি দেখে প্রশ্ন করতে পারতেছি। সো সে যখন ডক্টরের রুম থেকে বের হওয়ার পরে একজনের সাথে কথা বলছে, সে ডক্টর না, সেও জানে আমিও জানি আমি ডক্টর না, তারপরেও এই ব্যক্তিটা এই পরিমাণ কম্পিটেন্ট, তখন কিন্তু সে একটু স্যাটিসফাইড হবে যে হ্যাঁ এখানে দে আর দ্য স্কিলড, দে আর দ্য সার্টিফাইড, এবং সে আমার সমস্যা বুঝতে ক্যাপেবল, এবং সো সে আমাকে সমাধান দিতেও ক্যাপেবল, ঠিক আছে? তাই এই ধরনের প্রশ্ন করার জন্য আপনাকে এই জিনিসটা জানা জরুরি, বুঝছেন? এই হলো কথা। তাহলে থেরাপিউটিক ক্লাসটা আপনি একটু জেনে নেবেন যে এটা কি অ্যান্টিবায়োটিক নাকি এটা অ্যান্টিস্পাজমোডিক, মানে স্পাজম যেহেতু করে, রগ টানে, রাতে রগ টানে, পা এরকম হয়ে যায় তো যাই, আর সোজা হয় না, সোজা করে দিয়ে বসলে আবার এমন হয়ে যায়। তাইলে যে মাসেল স্পাজম হয়, তাইলে এই মাসেল স্পাজমটাকে যে মানে না হইতে না দিবে, সেটাকে আমরা অ্যান্টিস্পাজমোডিক বলি। আমরা যদি বলি যে লাইক অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক খুবই কমন, ব্যথানাশক, জ্বর, তাপমাত্রা নাশক আপনারা জানেন, বা মনে করেন অ্যান্টি হাইপারটেনসিভ, হাইপারটেনশনকে যারা কমায়, বা অ্যান্টিসাইকোটিক যারা
আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে যারা হচ্ছে মেইনটেইন করে, সারাই বলবো না, সারানো আসলে সম্ভব না, মেইনটেইন যারা করে, ঠিক আছে, এই যে বিষয়গুলি, এটা কি আসলে, এই প্রোডাক্টটা কি খাচ্ছে সে, এটা আপনি বুঝতে পারলে আপনি কি তাকে কিন্তু এই প্রশ্নটা করতে পারবেন যে আপনি কি কোনো ট্রমার ভিতর দিয়ে গেছিলেন, বাস সে আপনার ভক্ত হয়ে গেছে। যখন দেখবেন যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, আপনি কি কোন ট্রমার ভিতর দিয়ে গেছিলেন, সে আপনার ভক্ত হয়ে গেছে। বলবে যে আর বলবেন না স্যার, আমার একটা বাচ্চা তো 4 মাসের মাথায় নষ্ট হয়ে গেছিল, এরপর থেকে ঘুমায় না 6 মাস, তারপরে ডাক্তার দেখাইছি, পরে ডাক্তার আমারে লাইক মনে করেন গ্লুমাজিপাম টাইপের এই ওষুধটা, এই যে 3 পাওয়ারের যে ওষুধটা দেখতেছেন না, এই ওষুধটা দিছে, এটা খাওয়ার পরে স্যার একটু ঘুমাইতে পারি শান্তি মতো, সে আপনার ফ্যান হয়ে গেছে। তাইলে খুব দরকার এই জিনিসটা জানা, আপনার খুবই দরকার। হ্যাঁ, এখন এটা হলো প্রথম। তারপরে আপনি জানবেন মেকানিজম অফ অ্যাকশন। যদি আপনার জানা লাগে, ওই যে যখন এসে বলবে যে আপনার ওষুধ খাওয়ার পরে তো আমার এই হয়ে গেছে, কি ওষুধ দিলেন, তখন আপনার জানতে হবে যে আচ্ছা দেখি তো এটার মেকানিজম অফ অ্যাকশনটা কি। হ্যাঁ, তখন আপনি সার্চ দিলে এটা দেখাবে যে সে আপনার বডির পানিটা কমাচ্ছে কেমনে, ইউরিন বাড়াইয়া, ঠিক আছে, জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে আপনার একটা কিডনির যে ফিল্ট্রেশন রেটটা সে বাড়াইয়া সে পানি কমাচ্ছে। উদাহরণ আর কি, এগুলা মুখস্থ করার কিছু নাই, কোনো পরীক্ষাতে আসবে না, এমনি বলতেছি না, মানে আজকে ক্লাসের সাথে রিলেটেড, এই জন্য। তাইলে এই গেল হিসাব নিকাশ। এখন কথা হলো তাইলে কিছু জানি যে কোন প্রোডাক্টটা আসলে কেমনে কাজ করে, এই যে মোয়া, হ্যাঁ, এবং সেটা কি থেরাপিউটিক ক্লাস, ঠিক আছে, এইটা আর দরকার নাই, আমরা আসবো না এটা পরে। আচ্ছা, কথা হলো এই জিনিসটা, এটারে আমরা সংক্ষেপে বলি কি, সংক্ষেপে না, মানে এটাকে আমরা জেনে ভাবে বলি কি অ্যাসপিরিন বলি, ঠিক আছে। তাইলে অ্যাসপিরিন হচ্ছে, আরো কেমিক্যালি আমরা বলি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, তাইলে অ্যাসপিরিন হচ্ছে এমন একটা ওষুধ, এমন একটা ড্রাগ বলবো, যে জিনিসটা আপনার হচ্ছে ব্যথা কমায়, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে কোনো ডাক্তার, এমন কোনো ডক্টর নাই যিনি ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন কাউকে সাজেস্ট করে। গেল 1 নম্বর কথা। অবাক, আমি এগুলো বলবো যেহেতু আমার ক্লাস একটু মজার ক্লাস হবে, মানে জানি না যে এত বকবক করতেছেন এটাই মজার ক্লাস না, আসতেছে, ওয়েট, ঠিক আছে। আবার আছে কি পিসি, আমরা প্যারাসিটামলকে সংক্ষেপে পিসি বলি, পিসি যেটাকে প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন আমরা বলতে পারি। এইসব নাম মুখস্থ করার কিছু নাই, অ্যাসিটামিনোফেন এমনি বলতেছি, একটু না জানলে হবে না, অ্যাসিটামিনোফেন, হ্যাঁ, বা প্যারাসিটামল। তাইলে কথা হলো এই প্যারাসিটামল বা অ্যাসপিরিনকে আমরা যদি ওমেট রাখি, প্যারাসিটামল হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রাগ, মেডিসিন না কিন্তু, সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রাগ, এবং এটাকে বলা হয় ওটিসি, লাইক ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওটিসি যেটা কিনা কেনার জন্য আপনাকে কোনো প্রেসক্রিপশন লাগবে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়া টু জাপান পর্যন্ত, কোনো এটা কেনার জন্য, অ্যাসিটামিনোফেন কেনার জন্য আপনার প্রেসক্রিপশন লাগবে না। এখন ঘটনা হইলো এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, কিন্তু ব্যথা কমানোর জন্য আমরা সবাই জানি NSAID ব্যবহার করে, NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে। তাইলে বোঝা গেল কি ব্যথা কমানোর জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ হলো এইটা, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, নেপ্রোক্সেন, এই হাবিজাবি, এই ওষুধগুলি হলো সবচেয়ে ভালো ব্যথা কমাইতে পারে, ঠিক আছে। আর এরা হইলো, আচ্ছা এরাটাতে আসতেছে, তাহলে এরা কিভাবে ব্যথা কমায়, এত ভালো ওষুধ কেমনে ব্যথা কমায়। লাইক মনে করেন যে আপনি ক্রিকেট খেলতে গেছেন বা ব্যাডমিন্টন খেলতে গেছেন, এইখানে আমার এখানে লিগামেন্ট ইনজুরি আছে, ডান বাম 2 হাতেই, এখানে ব্যথা, জোরে মারতে গিয়া কিছু একটা টান পড়ছে বা যাই হোক টেন্ডনে টান পড়ছে, এরকম কিছু একটা হয়েছে, আমি ব্যথা পাইলাম, আমি গিয়া প্যারাসিট এই NSAID খাইলাম, নেপ্রোক্সেন খাইলাম। আমার যে কোনো বন্ধুরে আমি জিজ্ঞেস করলে মামা কি খাবো, মামা নেপ্রোক্সেন 500 দুইটা মাইরা দে, সকালে একটা রাতে একটা, স্বাভাবিক, ওকে আমি খাইলাম। সে গিয়া কি করবে, সে আমার এখানে যাবে, এখানে যাইয়া সে হইলো একটা হরমোন আছে, সেই হরমোনটাকে সে হচ্ছে মানে বাধা দিবে, আটকাই দিবে, ঠিক আছে। NSAID কি করে, ওই হরমোনটাকে সে আটকাই দিবে। এখন ঘটনা হইলো
এই যে আটকাইলো, তাহলে প্যারাসিটামল কি করে খেয়াল করেন। না না না, আচ্ছা তাইলে এই NSAID আচ্ছা যেই হরমোন আমাদের ব্যথার জন্য দায়ী এটা আগে জানেন। আমাদের ব্যথার জন্য দায়ী হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো আমি স্লাইড দিব, কিচ্ছু লেখার দরকার নাই, কোনো মোবাইল ভিডিও কিছুতে যাওয়ার দরকার নাই, সব স্লাইডে লেখা থাকবে, রিল্যাক্স। নিজাম ভাই লেখছে। হ্যাঁ হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদেরকে কি করে, ব্যথার ফিলিংটা ব্রেন পর্যন্ত পৌঁছায় দেয়। এখানে ব্যথা, এটা এখানে পৌঁছালো কে, প্রোস্টাগ্ল্যান্ডিন। তাইলে প্রোস্টাগ্ল্যান্ডিন যে আছে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনকে নির্দেশ দেয় কে, প্রোস্টাগ্ল্যান্ডিনের বস কেটা, তাই না? প্রোস্টাগ্ল্যান্ডিনের বস হচ্ছে COX-1 রিসেপ্টর। আমি একটু এখান থেকে লিখি, যেহেতু NSAID লিখে ফেলছি, COX-1, হ্যাঁ COX-1 আবার আরেকটা মানে এটাও আরেকটা ব্রেইনেরই এক ধরনের রিসেপ্টর বা হরমোন টাইপের কিছু, ঠিক আছে? মানে সে হরমোনই সে হলো রিসেপ্টরকে অ্যাক্টিভ করে, ঠিক আছে? তাইলে এই NSAID গুলি সাধারণত যেই ব্যথার ওষুধগুলি খুব ভালো কাজ করে, এরা কি করে, এরা হলো ব্যথার ওই সাইটে গিয়ে এরা আটকায়। কিন্তু প্যারাসিটামল আর অ্যাসপিরিন এরা কি করে, এরা গিয়া ব্রেইনের কক্সে আটকায়। তাইলে যখন আপনার সারা গায়ে এই ব্যথা, অনেকদিন পরে 5 বছর পরে আজকে ফুটবল খেলছেন, সারা শরীর ব্যথা, পা থেকে মাথা পর্যন্ত নানান জায়গায় গিটে গিটে, হঠাৎ করে বৃষ্টি আপনার শরীর মেজ মেজ করতেছে, হাবিজাবি, আপনি প্যারাসিটামল কিনে খাবেন, কক্স রিসেপ্টর ব্লক, প্রোস্টাগ্ল্যান্ডিন তো হবেই না, কারণ কক্সি তো তারে তো স্যারই তো মানে বলবে স্যার ক্লাস নিতে, স্যারই বললো না আমি কেমনে ক্লাস নিব, তাইলে প্রোস্টাগ্ল্যান্ডিনও হবে না। তাইলে কি হবে, পেইন ডিক্রিজড। তাইলে মেডিকেল সায়েন্সে আমরা এই যে এই ইনক্রিজ ডিক্রিজ এইভাবে লিখি না, তাইলে পেইন ডিক্রিজ স্বাভাবিকভাবে। তাইলে এই হলো ঘটনা। এখন মনে করেন যে এটা আমি কেন শিখলাম, এই জন্য শিখলেন, লাইক মনে করেন ব্যথার জন্য আপনার কাছেও একজন পেশেন্ট গেছে ব্যথার জন্য, আপনি হিস্টোরি নিয়ে দেখলেন কি সে NSAID খায়, আপনি কি করলেন, বললেন যে এক কাজ করেন, আমি তো ব্যথার ওষুধ দিছি, আপনি NSAID খাইন না, দরকার নাই, ঠিক আছে? এখন আপনার ওষুধ খাইয়া তার ব্যথা সারলো না, ঠিক আছে? আমি এমনি বলতেছি যে আপনি কেন এটা শিখবেন, এটা তো দরকার আছে না? আপনার ওষুধ খাইয়া তার ব্যথা সারলো না, তখন সে স্বাভাবিক অবজেকশনেবল, সে আপনাকে অবজেকশন করবে যে আমার তো ব্যথা কমলো না, ঠিক আছে? কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করতে পারে, সেটা হইলো যে একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আপনি যে ওষুধ তো আসলে আমাদের বডিতে ওষুধগুলো ঢুকে কেমনে আমাদের বডিতে, কেমনে ঢুকে আমাদের কোষের ভিতরে ওষুধ ঢুকে কিভাবে, মানে মনে করেন এই বোতলের ভিতরে পানি ঢুকলো কেমনে, এই ক্যাপটা খুলছি তারপরে তো ঢুকছে, ওষুধ এটা একটা কোষ, এর ভিতরে ওষুধ ঢুকলো কেমনে, মানে বলতে হবে তো, একটু কে বলবেন, একটু রিলেট করেন। ইউ ক্যান অফ কোর্স, নাজিম ভাই মোস্ট অ্যাক্টিভ। স্যার আমাদের কোষীয় যে আদান প্রদানটা হয়, হ্যাঁ যেমন বর্জ্য আমরা কোষ থেকে বের করে দেয়, আবার আরেকটু মেডিকেলি রিসেপ্টর, ওকে ভালো কথা, রিসেপ্টর থেকে ঢুকে না, রিসেপ্টর দিয়া ঢুকে। মনে করেন এই হইল কোষ, ঠিক আছে? এটা মনে করেন ওষুধ, এটা হলো রিসেপ্টর। তাইলে শুধুমাত্র এই ওষুধটা এই কোষের ভিতরে ব্যথা হয়, ঠিক আছে? এই কোষেই ব্যথাটা হচ্ছে। আমি যখন ওষুধ খাইলাম, মনে করেন আমার মুখ হইলো এখানে, সে আইসা সরাসরি এখানে আসবে, কেন আসবে, কারণ তার রিসেপ্টর এখানে, সে জানে তার তালাটা এখানে, তাইলে চাবি এখানে আসবে। এগুলো কোষের ভিতরে ঢুকে কেমনে, এরকম বাইট হয়, এরকম করে ঘুরে বুঝলে, এরা ছেড়ে দেয়, ছেড়ে দিয়া আবার এই পাশে পরের অণুটাকে নেয়, নিয়ে আবার ঘুরে ছেড়ে দেয়, পরের মলিকিউলটাকে নেয়, আবার ঘুরে ছেড়ে দেয়, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, হাবি জাবি নানান কিছু সব আমাদের কোষের ভিতরে এমনিই ঢুকে এমনিই বের হয়। এটাই রিসেপ্টর, এটাই চাবি, এবং এটাকেই চ্যানেল বলে। এই যে শুনেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা চ্যানেল ব্লকার, আলফা চ্যানেল ব্লকার বা আলফা চ্যানেল ইনহিবিটর, আলফা চ্যানেল এই সেই করতেছে নানান জিনিস, কেমনে
এমনি। এখন ঘটনা হলো ওই যে আমি বললাম যেখানে আসছিলাম, আপনি ওষুধ দিচ্ছেন তারপরেও কি তার ব্যথা সারে নাই। এখন আপনি তখন খেয়াল করবেন যে আচ্ছা দেখি তো কোথায় ব্যথা, সেখানে কি হয়েছে উঠায় দেখবেন। আমি একটা কন্ডিশন বলতেছি আর কি, এটাই হবে এমন না, এমনি বলতেছি। দেখলেন যে ফুলে গেছে, একটু হলদে হলদে ভাব, মনে হচ্ছে পুজ হইয়া গেছে গা। পাস ফর্মেশন মানে কি? পুজ হওয়া মানে কি? কেন পুজ হয়? পুজটা আসলে কি? আর আর হোয়াইট ব্লাড সেল আর ওখানকে ব্যাকটেরিয়া আর হ্যাঁ 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 ডব্লিউবিসি প্লাস মনে করেন যে ওকে মাইক্রো অর্গানিজম, আমরা ব্যাকটেরিয়া না বললাম, মাইক্রো অর্গানিজম, সেটা ফাঙ্গাস হইতে পারে, আর সেখানকার টিস্যু যে যারা ইনফেক্ট করছে সেও তো মরবে, তাই না? সেনাবাহিনী মরলো, ওই যে শত্রুও মরলো, যেই ভূমিতে যুদ্ধ হলো সেই ভূমির ক্ষতি হবে না? তাইলে এই সব মিলাই কি হলো? পাস সেল। তাইলে ওই টিস্যু যদি এফেক্টেড হয়ে থাকে, কেমনে আপনার ওষুধ কাজ করবে? তার তো রিসেপ্টরই নাই হইয়া বসে রয়েছে। তখন তাহলে আপনার দেখতে হবে যে কি হয়েছে ঘটনা, ঠিক আছে? তা এই জন্য আমাদের অ্যাসপিরিন, অ্যাসিটামিনোফেন, হাবি জাবি যদি আরেকটু রাফ ল্যাঙ্গুয়েজে বলি, বক্কর চক্কর সব আপনার জানতে হবে, ঠিক আছে? এখন ঘটনা হলো ব্যথার ওষুধ তো মোটামুটি জানলেন, এই কাহিনী হয়। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের তাহলে কি কাহিনী হয়? অ্যান্টিবায়োটিকের কি কাহিনী হয়? এই যে আমরা যে কাইটা গেলে যে দুর্বা ঘাস চাবায়ে দেই, কি এটা আসলে? সে কি কি ইফেক্ট দেয় আমাদেরকে? এটাতে তো আমরা বলি কি ক্রুড ড্রাগ বলি না? ক্রুড যেগুলি হচ্ছে আমরা ন্যাচারাল ইয়া থেকে পাই না, ক্রুড এভাবে দেখি CRUDE না, ক্রুড ড্রাগ, একদম র। হ্যাঁ, তাইলে কি ইফেক্টটা কি দেয়? সে কি ওখানে গিয়ে এরকম জালক তৈরি করে যে রক্ত বের হইতে দিবে না, এটা তৈরি করে? নাকি সে ওইখানে গিয়া সেলগুলিকে মারে যে মরা সেলগুলি জমে জমে আর রক্ত বের হবে না? নাকি সে ওখানে গিয়া মাইক্রো অর্গানিজম মারে? নাকি সে ওইখানে যাইয়া আঠালো কিছু তৈরি করে? কি করে আসলে? কি করে? সে কিছুটা কি ব্যাকটেরিসাইডাল এবং ভালোভাবে ব্যাকটেরিস্ট্যাটিক, মানে সে হইল ব্যাকটেরিয়াকে একটু আমি লিখি ব্যাকটেরি, হ্যাঁ, প্লাস এই সাইডাল অর এই ব্যাকটেরিয়াই থাকবে প্লাস স্ট্যাটিক। তাইলে সে কি করে? স্ট্যাটিক হয় সে ব্যাকটেরিয়া ও বলবো না, মাইক্রো অর্গানিজম যে কোনো কিছুই হইতে পারে, তাকে হয় সে আটকায়। 100 ব্যাকটেরিয়া ওইখানে ছিল, 100ই আছে, 101টা হইতে দেয় নাই। অথবা সে হইল এই ব্যাকটেরিয়াকে মারে, ঠিক আছে? তাইলে এই হলো মোটামুটি ভাবে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিকগুলি আমরা পাই কেমনে? অ্যান্টিবায়োটিকও আমরা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকেই পাই, বুঝছেন? কারণ মানে ওই কি বলে, সাপের বিষ থেকেই কিন্তু সাপের বিষের ওষুধ তৈরি হয়, সাপের কামড়ানোর ওষুধ তৈরি হয়। তাইলে এইভাবে করে যখন আমরা অ্যান্টিবায়োটিকটা দেই, হ্যাঁ, সে গিয়া কি করে? এই মনে করেন ব্যাকটেরিয়া, এই মনে করেন নিউক্লিয়াস, ঠিক আছে? এই হইলো ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? রাইবোজোম কেমন থাকে? এমন থাকে, মনে করেন এরকমই। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া কি এই অ্যান্টিবায়োটিকগুলো কি করে? হয় সে কি করবে? আচ্ছা, প্রথমে হলো মেমব্রেন, এটা ডাবল ওয়ালড, হ্যাঁ, আর ব্যাকটেরিয়ার এখানে কি থাকে? ফ্লাজেলা থাকে। এজন্য ব্যাকটেরিয়া ট্রাভেল করতে পারে, অন্য কোনো ইয়া কিন্তু ট্রাভেল করতে পারে না, মানে ভাইরাস ট্রাভেল করতে পারে না। তাইলে হয় সে কি করবে? এই জিনিসটারে ভাঙবে, এই জিনিসটারে ভাঙলে ব্যাকটেরিয়া মরবে, তাই না? আমাদের স্কিনে কেউ পোজ দিলে আস্তে আস্তে ব্লিডিং হবে, মরে যাব। কি করবে? এই জিনিসটারে ভাঙবে না, এটা ঠিকঠাক থাকবে, কিন্তু এই সেল ওয়ালটাকে সে কি করবে? ইনহিবিট করবে। মানে এই সেল ওয়ালটা, মনে করেন সেল ওয়ালটা এই পরিমাণ পুরো অবস্থা ব্যাকটেরিয়া ঢুকছে, এই পরিমাণ পুরোই থাকবে 7-8 দিন 10 দিন পর্যন্ত, এরকম কিছু করবে, ঠিক আছে?
অথবা সে কি করবে প্রোটিন বানাইতে দিবে না ব্যাকটেরিয়ার ভিতর যে প্রোটিন আমরা জানি ডিএনএ আরএনএ এগুলো আসলে বেসিক্যালি প্রোটিনেরই একটা পোরশন হয়, এগুলি বানাইতে দিবে না। অথবা সে কি করবে নিউক্লিক অ্যাসিড বানাইতে দিবে না, যেটা হলো ব্যাকটেরিয়ার আপনার এই কি বলে মেটাবলিজম, মানে ব্যাকটেরিয়া নিজের ভিতরে ইয়া করার জন্য, এই হজম টজম করার জন্য। ওকে, ভালো কথা। তাইলে অ্যান্টিবায়োটিক গুলো গিয়ে কি করে এই কাজটা করে। এখন ঘটনা হইলো আমরা যখন আচ্ছা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদের কোনো ধারণা তো আছেই, অবশ্যই আছে, এগুলো খুবই কমন ইস্যু। মানে অ্যান্টিবায়োটিক খাইলাম তাও কাজ করলো না, কেন কাজ করলো না? কারণ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে, ঠিক আছে? সে ওই অ্যান্টিবায়োটিক তারে একবার পরিচিত হয়েছে, সে এর বিরুদ্ধে আবার একটা প্রোটেকশন তৈরি করে ফেলছে, এরকম মনে করেন উদাহরণ আর কি। তাইলে এই জন্য হইল না। এখন ঘটনা হইল যেটা বলতে চাচ্ছি, তাহলে অ্যান্টিবায়োটিক গুলি যে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আপনি মনে করেন হাবিব ভাই, আমি হাবিব ভাইকে চিনি, হাবিব ভাই কোনোদিনও কোনো অ্যান্টিবায়োটিক খায় নাই, তারপরে ওনার বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে, ঠিক আছে? আপনার কাছে রুগী তাই সেটাই বলবে, স্যার 2 দফা অ্যান্টিবায়োটিক খাইছি, অমুক স্যার অধ্যাপক দেখে আসছি, অমুক স্যার প্রফেসর দেখে আসছি, ভালো হয় না। কেন হয় না? হাবিব ভাই মনে করেন কোনো অ্যান্টিবায়োটিকই খায় না। আপনি তো জিজ্ঞেস করবেন আপনি কোনো অ্যান্টিবায়োটিক খান কিনা, আগে খাইছেন কিনা, ছোটবেলায় খাইছেন কিনা, টাইফয়েড হয়েছিল কিনা, হিস্টোরি নেবেন না। তাইলে তারপরেও ওনার বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কাজ করে না। কেন কাজ করে না? ইস্যু দুইটা। এক, যেটা আমাদের হয় বেশি, এক এই যে মুরগিগুলি পালে, যে মুরগিগুলি লালিত পালিত হয় লাইক পোলট্রি, এই মুরগিগুলির খাবারের ভিতরে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে। কেন অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে? কারণ আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হব, এটা খুবই স্বাভাবিক। আমিও আক্রান্ত হইতাছি, এখানে এখানে সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। মুরগিগুলি যদি ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়, তাইলে এক তো মুরগি মরে যেতে পারে, অথবা নাও যদি মরে মুরগিগুলি বড় হবে অনেক স্লো। যে মুরগি 15 দিনে বিক্রির উপযোগী হবে, এটা 45 দিনে বিক্রির উপযোগী হবে, 45 দিন লেগে যাবে। কেন? তার কারণ হইল ওই যে ব্যাকটেরিয়া তাকে, তার মুরগি কি করবে, একে তো তার গ্রোথ বাড়াইতে হবে, আবার ব্যাকটেরিয়ারেও তার আটকাইতে হবে, এই জন্য তার গ্রোথ কমে যাবে। হ্যাঁ, এই জন্য তারা কি করে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক সাপোর্ট দেয়। এই অ্যান্টিবায়োটিক গুলি এটা এলিমিনেশন হইয়া যায়, থাকে না মুরগির বডিতে। আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক থাকে না, কিন্তু তার মেমোরিটা থেকে যায়, বিটা সেলে মেমোরি থেকে যায়, এবং অ্যান্টিবায়োটিকের একটা পোরশন তার হাড়ের লং বোনের মাথায় এবং পায়ে, মানে এটা মনে করেন ফিমার, এর এই পাশে জমা হয়ে থাকে মুরগির। তাইলে এই লাইক আমাদের মা বোনেরা সচরাচর মুরগির হাড় খাইতে খুব পছন্দ করে, এবং দে কনজিউম অ্যান্টিবায়োটিক, মানে আনকনশাসলি আর কি, তারা ওই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলায়। তাইলে ওই অ্যান্টিবায়োটিক তো স্যার আলো আমি ওষুধ না খাইয়ে অ্যান্টিবায়োটিক খাইতেছি, আমার বডির ব্যাকটেরিয়া সব মরে গেল, তাহলে আমি আরো সুস্থ। কিন্তু ঘটনা হইলো এটাকে আমরা বলি কি সাব থেরাপিউটিক ইফেক্ট, সাব থেরাপিউটিক। তাইলে কি মানে ওই যে মুরগির সাথে যে অ্যান্টিবায়োটিক ঢুকলো, সে আপনার কোনো রোগ সারাবে না, মানে কোনো থেরাপি হবে না, সেটা কোনো রোগ সারাবে না, বাট সে আপনাকে ওই অ্যান্টিবায়োটিকটাতে আপনার বডিতে পরিচিত করাই দিবে, ঠিক আছে? এরকম আর কি। মনে করেন আমার চেয়ে ভালো স্যার হইলে আরো ভালো ক্লাস হইতো না, আমি আসছি, ক্লাসও হইলো না, আবার আপনার সময়টাও চলে গেল, এমন আর কি ঘটনা। এইরকমই ঘটনা। এইভাবে হইয়া আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে বসে রয়েছি। আমিও জানি না আমি কয়টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। নাজিম ভাই বলবে আমি তো হোমিওপ্যাথির ফ্যান, আমি জীবন অ্যান্টিবায়োটিক খাইছি নাকি, কেমনে রেজিস্ট্যান্ট হবে? দেন স্যার একটা দিলেই হইলো, মুরগি প্রতিদিন খায়। হ্যাঁ দেন স্যার একটা দিলেই হইলো, সমস্যা নাই, অ্যামোক্সিসিলিন আমার বডিতে কাজ করবে, কারণ আমি কোনোদিন অ্যান্টিবায়োটিক খাইই নাই। আপনি তো জানেনই না অ্যান্টিবায়োটিক কই আছে। তাইলে রোগী যখন এসে বলবে যে ডাক্তার সাহেব ভালো হয় না, এই দেখেন যেমন আছিল এমন হয়েছে, আরো পেকে গেছে, পাকবেই তো, আপনি যাই দিয়েছেন সব আগে থেকে রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে, ঠিক আছে না? তাইলে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা একটু বুঝতে হইব কেমনে হয়। আবার আরেক কাহিনী হইলো ফ্রম এনভায়রনমেন্ট। আমরা অ্যান্টিবায়োটিক নিচ্ছি না ঠিকই, কিন্তু অ্যান্টিবায়োটিক বাতাসে উঠতে পারে, অনেক জায়গায় অ্যান্টিবায়োটিক ফর্মেশন হয়, অনেক জায়গায় অ্যান্টিবায়োটিক ধ্বংস হয়। এক্সপায়ার্ড অ্যান্টিবায়োটিক কেমনে ধ্বংস করে? আমরা কি করি? পুড়ে ফেলি, ঠিক আছে না? বা মাটির নিচে পুঁতে দেই, সাবান দিয়ে হাত ধুতে হয়, অ্যান্টিবায়োটিক সাবান, হ্যাঁ অ্যান্টিসেপটিক সাবানগুলি, ঠিক আছে? আসলে
এইভাবে আমরা আসলে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, শক্তিশালী ব্যাকটেরিয়া আমরা নিতেছি, ঠিক আছে। কয়েকদিন আগে আমি জানলাম যে আমাদের এক কলিগের, এক্স কলিগের ওয়াইফ মারা গেছে বোন ম্যারো টিউবারকুলোসিস, মানে যক্ষা জীবাণুই বোন ম্যারো পর্যন্ত চলে গেছে। কেমনে কি আর কি বাদ থাকবে, বোন ম্যারোর মতো এরকম সুরক্ষিত জায়গাই তো নাই। মানে অস্টিওসাইট কি স্ট্রেংথ, তাইলে সো আপনার কাছে তো এইসব রোগী যাবে, তাদেরকে এই কথাগুলি বলা আপনার দায়িত্ব, ঠিক আছে না। সে যেই প্রার্থী হোক, সে তার ইসলামাত পড়ে আসুক, সমস্যা নেই, আমার কথা আমরা বইলা যাব নাকি। এবার আসি স্টেরয়েড, ঠিক আছে, হট টপিক। আচ্ছা, স্টেরয়েডের প্রবলেমটা কি, করে কি আসলে? নাজিম ভাই, হাবিব ভাই ছাড়া অন্য কেউ অ্যান্সার করে, বা অ্যান্সার না, নলেজ শেয়ার করে। কি করে আসলে? এমনি বাংলায় মেডিকেল সায়েন্সের কিছু নাই। মানে এই যে দুপুরে যে আমরা ভাত খাইছি, এরপরে অনেকেরই কি ডিজিনেস আসতেছে, ঘুম আসতেছে। ভাত কেন আমাদেরকে এই সিলেশন ইফেক্ট দেয়? কেন আমাদেরকে ভাত ঘুমের ইফেক্ট দেয়? কেন দেয়? কেন দেয়? এটাও তো একটা ইস্যু। পেশিগুলো রিল্যাক্স হয়েছে। আচ্ছা, ভালো কথা, পেশি রিল্যাক্স হয়েছে। আসলে ভাত ডাইজেস্ট করার জন্য ভিতরে নানা ধরনের এনজাইম সিক্রেশন হয়, যে কারণে ওখানে রক্ত প্রবাহটা বেড়ে যায়, যে কারণে আমাদের হোল বডির তুলনায় স্টোমাকের দিকে ব্লাড ফ্লোটা বেশি থাকে। ফাইন, এই কারণে আমাদের একটু মানে ঝিম ঘটনা আসে। ফাইন, সুন্দর। আর কারো কোনো আইডিয়া? বিষয়টা হইলো, মানে এটা তো আমার বলার কথা না, এটা নিউট্রিশনিস্ট আছে, তারাই বলবে, যেটা আমি বুঝি আর কি, যেটা আমি বুঝি। বিষয়টা হলো কি, আমাদের সিএনএস এবং পিএনএস, মানে সেন্ট্রাল নার্ভ এবং বাইরের নার্ভ, হাত পায়ের নার্ভ এবং সেন্ট্রাল নার্ভ, দুটো তো আলাদা জিনিস না। এখন আমাদের বডির ভিতরে এরকম একটা ব্যাপার আছে যে যখন আমার সেন্ট্রাল নার্ভ যখন স্ট্রং থাকে, মানে খুব সতর্ক থাকে, তখন আমাদের পেরিফেরাল নার্ভগুলি একটু রিল্যাক্স হয়। আসলে সেন্ট্রাল নার্ভ না, এটা হলো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। আর কি মানে আমাদের ইন্টারনাল যে কাজগুলি, লাইক হজম হইতাছে, বা মনে করেন যে আমি হঠাৎ করে রক্ত আমার বডিতে বাইরে থেকে রক্ত দিছেন, সেই রক্তটা আমার বডি অ্যাডপ্ট করতেছে, গ্রহণ করতেছে, এরকম কোন ইন্টারনাল কাজ যখন হয়, তখন আমাদের বডি কি করে, বাইরের কাজগুলোকে একটু শিথিল করে। আচ্ছা, ভিতরের কাজটা সাইরা নেই, নাজিম ভাই আসতেছি, আমি এটা একটু লেখা নেই, এরকম আর কি, ঠিক আছে। তাই না, আমরা যখন হোয়াটএভার এটা ভাত হোক বা যাই হোক, যখন আমরা এই গ্লুকোজ জাতীয় খাবারটা খাই, এরা খুব দ্রুত ডাইজেস্ট হয়, যাবে আর সাথে সাথে ডাইজেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে। পুঁইশাক খাইলে কিন্তু আবার এত হবে না, ঠিক আছে। পুঁইশাক আরো 3.5 ঘন্টার মতো থাকবে, কিন্তু আপনি ভাত খাইলে একেবারে 20 মিনিটের ভিতরে শুরু হবে, 1.5 ঘন্টার ভিতরে স্টমাক ক্লিয়ার, শান্তি। কিন্তু এই শান্তি কি করে, যেহেতু তাদের খুব দ্রুত মেটাবলিক প্রসেসটা করতে হইতেছে, ভিতরে কাজ চালাইতে হইতেছে, সেজন্য সে বাইরের কাজগুলো একটু অফ রাখে। এই জন্য সে ফটোরিসেপ্টরকে বলে কি, আরে এত লাইট মাইট নিও না তো, ঠিক আছে। আবার মনে করেন আপনার বাসায় চোর আসছে, বা রাতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে, দেখবেন কি দূরে কুকুর ডাকতেছে, এটাও আপনি শুনতেছেন। হ্যাঁ, হঠাৎ করে মনে হবে খাটের নিচে কি জানি লড়ে চড়ে, হঠাৎ করে মনে হবে ছাদে কে জানি হাঁটে হুটে। কেন অন্য সময় মনে হয় না কেন? কারণ হ্যাঁ, মানে বিষয়টা হলো আপনার তখন আপনার সেন্স ওইগুলা, তখন কিন্তু আপনার মেটাবলিজম অফ। যখন আপনার চোর আসছে, আপনার কখনো প্রস্রাব ধরবে না, পায়খানাও ধরবে না, ঠিক আছে। আপনি বন্দুক নিয়ে খালি আছেন কেমনে সাথে, এই যে অ্যালার্টনেস, হাউ আমাদের বডি এটা কেমনে অ্যাচিভ করে, এমনি অ্যাচিভ করে, সে তার ওই ইন্টারনাল মেটাবলিজম অফ করে দেয়। সে চোখের এই যে রেটিনা, সেটা ডাইলেটেশন করে, ঠিক আছে। সে আপনার এদিকে যে নার্ভগুলিকে আরো স্ট্রং করে দেয়, ঠিক আছে। পেশি শক্ত হয়ে যায়, মারলে সাথে সাথে আটকাবেন, মানে আটকাবেন, ঠিক আছে। তার হাত ভাঙে এভাবে পড়ে যায়, হিরোদের যা হয়, ঠিক আছে না। কেন এটা হয় এইভাবে? এটা আমাদের বডি এমনি করে অ্যাচিভ করে, ঠিক আছে। যাক, প্রশ্ন শেষ হয় না। প্রশ্ন হলো স্টেরয়েডের প্রবলেমটা কি বলেন, কি প্রবলেম স্টেরয়েডের? হরমোন চেঞ্জ করে।
কি চেঞ্জ করে? পরিশ্রান্ত হওয়া থেকে দেহকে একটা নতুন ধরনের উদ্দীপনা দরকার করে। দেহকে নিউ স্টিমুলেশন না? হ্যাঁ। আর আর কিছু? মানে এখন কথা হইলো যে এরকম আপনার যদি আইন মানে যদি নাই জানেন আপনি, বিষয়টা হলো কি ওই যে যেখানে বলতেছিলাম মানে এর আগেও তো আপেল নিচেই পড়তো, আবার আজকে নিউটন বলছে আগামীকাল থেকে আপেল নিচেই পড়বে। পার্থক্যটা কি? আমরা কেন কিভাবে এটা জানলাম কি এই জিনিসটা তো আমরা আগে থেকেই জানি, তাইলে স্টেরয়েড ক্ষতি করে এটা তো আমরা আগে থেকেই জানি, কেন কিভাবে এটা জানা দরকার। শুনেন স্টেরয়েড কি? স্টেরয়েড একটা হরমোন আমাদের বডিতে এমনিই আছে, আমরা কিছু খাই বা না খাই স্টেরয়েড আমার বডিতে আছে। যদি স্টেরয়েড আমাদের বডিতে না থাকতো তাইলে আসলে আমাদের এই মেটাবলিজম মানে খাবার যে খাইতাছে এটা বাইঙ্গা বুঙ্গা এই যে গ্লুকোজ প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড এইসব হইতো না। হ্যাঁ, স্টেরয়েড আমাদের লাগে। এখন স্টেরয়েড ব্যবহার কেন করে? সাধারণত ব্যথা না হওয়ার জন্য ব্যবহার করে। আপনি এরকমই একটা পেশেন্ট পাইলেন, সে আপনার কাছে সে আপনার প্রেসক্রিপশনও দেখাইতে পারলো না, বললো যে আমি তো আসলে ওষুধগুলোর ছবি রাখি প্রতি মাসে ফার্মেসি থেকে পুরো মাসের ওষুধ কিনি। ঠিক আছে, দেখান আপনার ছবিটাই দেখান। আপনি ছবি দেখা দেখলেন কি সেখানে আছে ট্যাবলেট কমন মনে করেন, আচ্ছা আমি গ্রুপ নেম লিখি না, হ্যাঁ নেপ্রোক্সেন না, মনে করেন এরকম ডেপ্লাকর্ড মনে করেন 6 mg লেখা আছে মিনিমাম ডোজ। ঠিক আছে, এইসব শিখতে মনে করেন বললাম না কত লজ্জা যে পাইতে হইছে। জুনিয়র পোলাপান আমার চেয়ে ভালো জানে, এটি শিখতে শিখতে আমার খবর হয়ে গেছে। তাইলে মনে করেন ডেপ্লাকর্ডটার প্রেসক্রিপশনে লেখা আছে, আপনি ওই জন্য থেরাপিউটিক ক্লাস অফ ডেপ্লাকর্ড লিখলেন। ঠিক আছে, বা মনে করেন ছোট করে এখানে লেখা থাকবে ডেপ্লাজাকর্ড আইএনএন, ডেপ্লাজাকর্ড মানে গ্রুপ নেমটা লেখা থাকবে পাতার মধ্যে, ডেপ্লাজাকর্ড আইএনএন ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম। হ্যাঁ, তাইলে কত ভাইবে যে এগুলা জিজ্ঞেস করে। যাও তো ডেপ্লাজাকর্ড আইএনএন আপনি গ্রুপে ওই গুগলে লিখলেন ডেপ্লাজাকর্ড আইএনএন থেরাপিউটিক ক্লাস, দেখাইলো কি কর্টিকোস্টেরয়েড। আচ্ছা আপনি স্টেরয়েড খেতেছেন, এটা যে থামান পরে আমার চিকিৎসা। রোগী বলবে কেন স্যার, কেন স্যার, কেন স্যার, এটাই কথা। কেনর ভিতরে আসে কথা হইলো এ আসলে করে কি ব্যথা কমায়। ঠিক আছে, কেমনে ব্যথা কমায়? কেমনে ব্যথা কমায়? সে কি ওই প্যারাসিটামলের মতো দিয়ে কক্স-1 রিসেপ্টরকে ব্লক করে? তা কিন্তু করে না। ঠিক আছে, সে কি করে ওই যে আচ্ছা এই নামটা আমি আবারও ভুলে গেছি। সে কি করে মনে করেন ওই যেখানে ব্যথা সেইখানে ওই হরমোনটাকে আটকায়। আচ্ছা একটু জেনেই নেই, ভুলে গেছি, প্রোস্টাগ্ল্যান্ডিনকে আটকায়। হ্যাঁ, আচ্ছা এখন ঘটনা হলো এই যে ডেপ্লাজাকর্ড প্রোস্টাগ্ল্যান্ডিনকে আটকায়, এরকম এই মানে ইয়েগুলি মানে স্টেরয়েডগুলি দুই ধরনের আছে। একটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি, একটা হলো কি ইনফ্লামেশনকে কমায়, আর আরেকটা হলো কি আপনার এই ইমিউনিটিকে কমায়, মানে অ্যান্টি ইমিউনিটি না, মানে ডিক্রিজড ইমিউনিটি। তাইলে খেয়াল করেন আমাদের বডির ডিফেন্স মেকানিজমটাকে সে কমায় ফেলে। খুবই অ্যালার্মিং জিনিস, ঠিক না? আপনি সারা বছর বেতন দিলেন, রেশন দিলেন, সব দিয়ে আপনি সেনাবাহিনী পাললেন, যখনই আপনার অ্যাটাক হয়েছে তখন আপনি সেনাবাহিনীরে কইলেন যে ঘরে থাকো। তাইলে স্টেরয়েড এই কাজটা করে, সব সময় করে না। তাইলে ডক্টররা যে ব্যবহার করে মানুষ যে ভালো হয়, এটা কেমনে ভালো হয়? হয় ইউজ এবং মিসইউজ বলে দুটো বিষয় আছে না, মিসইউজের ইস্যু আসতেছে। তাইলে এই ইমিউনিটিকে সব কমায়। আবার কি করে অ্যান্টি ইনফ্লামেটরি, যখন অ্যান্টি ইনফ্লামেটরি তখন সে কি করে যে প্রোস্টাগ্ল্যান্ডিনকে আটকায়, যে প্রোস্টাগ্ল্যান্ডিন তুমি নিঃসৃত হইও না,
প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসৃত না হলে সে গিয়ে ব্রেইনে কক্স-1 কে বলবে না যে ব্যথা, আর কক্স-1 ও ব্রেইনকে বলবে না যে ব্যথা। ব্যথা হইতাছে কিন্তু কেউই কারোর বলতেছে না, সুতরাং আপনি টেরও পাইলেন না। ইনফ্লামেশন ভালো হয় নাই কিন্তু, ঠিক আছে? এক। আর ইমিউনিটিকে যখন কমায়, খেয়াল করেন ইমিউনিটি, এখন আসেন এই মনে করেন যে এটা কালকের টপিকে আসবো বড় করে, এটা এই অংশ ক্যামেরায় আসে কিনা আমি জানি না। মনে করেন এটা সেল, ঠিক আছে? তাইলে আমাদের এই অ্যান্টি জেনগুলি থাকে হলো এরকম 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 থাকে, ঠিক আছে? তার দুইটা মাথা ওপেন থাকে অ্যান্টেনার মতো, কেন? সে যেন বাইন্ড করতে পারে। তাইলে অ্যান্টিবডিগুলি আবার থাকে কেমন? এমন এমন, তাইলে সে এর মধ্যে সহজে বাইন্ড করে ফেলতে পারে, এই ধরনের। হ্যাঁ, এই ধরনের সুন্দর। এখন ঘটনা হলো, মনে করেন এখানে আইসা যখনই একটা ব্যাকটেরিয়া আইসা এখানে বসলো, সাথে সাথে এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে একটা কি এরকম একটা হ্যান্ড তৈরি করবে যেন ওষুধটা আইসা তার এখানে লাগতে পারে। ওষুধটা আইসা তার এখানে লাগলো, লাগার পরে সে কি করলো? ব্যাকটেরিয়া ধ্বংস করলো, সেলও ধ্বংস করে দিল, ঠিক আছে? তাহলে এই উভয় ধরনের কাজ যখন করে, তখন আমরা এটাকে কি বলবো? অটো ইমিউন। হুদাই দরকার নাই, তাও সে আমার মানে সে মারবো ব্যাকটেরিয়ার সেলকে, সে আমার সেল পর্যন্ত কিলিং করতেছে, ঠিক আছে? অটো ইমিউন, হুদাই। তাইলে এই কাজটা যখন হয়, তখন আমাদের বডিতে দরকার পড়ে এই যে মানে স্টেরয়েডের দরকার পড়ে। আমি এটা মুছি, স্টেরয়েড লিখি। মনে করেন যে তখন স্টেরয়েডের দরকার পড়ে, স্টেরয়েড। এখন স্টেরয়েড তো দিল, স্টেরয়েড গিয়ে কি করলো? স্টেরয়েড গিয়ে কি করলো? এর আগে ব্লক করলো। স্টেরয়েড গিয়ে কি করলো? এর ব্লক করলো, ঠিক আছে? অ্যান্টিজেন মানে অ্যান্টিজেনকে ব্লক করলো, এই যে হাতটা যে রিসেপ্টরটা এর ব্লক করলো। এর ব্লক করার কারণে কি হইছে? ওই যে আপনার সেনাবাহিনী সে এসে কি করতেছে? খুঁজতেছে, পাচ্ছে না, কোথায় অ্যাটাচ হবে, পাচ্ছে না। কেন? এ তো ব্লক, এর তো হাত আর নাই, ঠিক আছে? এরকম করে আসলেই না নাইকে আসবে, এরকমই তো, ঠিক আছে না? তো তার তো হাত নাই, কেমনে আসবে? তাহলে আসলো না। না আসার কারণে মনে করেন যে ব্যাকটেরিয়া না হয় প্রথমবারের মতো কোনো না কোনো ভাবে মরে গেল আপনার আগের ইমিউনিটি সিস্টেমের কারণে, কিন্তু পরবর্তীতেও আপনার যখন ব্যথা হবে, ব্যথা একটু একটু করে সাথে সাথে খাইলেন, আবার পরের দিন খাইলেন, আবার এইভাবে খাইতেই থাকলেন, তাইলে কি হবে? সে মনে করবে যে আমি তো বাইরের সাপোর্ট পাই, থাকতে শেষ। এরপরে যখন আপনার আরো কিছু হবে, ব্যাকটেরিয়া হবে, এই হবে সেই হবে, আপনার কোষ আর তার কিছু তৈরিও করবে না, কিছুই করবে না, ঠিক আছে? আস্তে 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 আপনি ইনফেকশন হবে, এই হবে, নিউমোনিয়া হবে, আমি যদি হই মরে হয়ে যায়, ঠিক আছে? তাইলে এই জন্য স্টেরয়েড ব্যবহারের সতর্কতা। স্টেরয়েডের আসলে ঝামেলাটাকে আমি যেটা বললাম যে কেন না করবেন, কেন আপেলটা পরে, এটাই তো বিজ্ঞান জানার পরে প্রশ্ন তো এটাই, আপেলটা কেন পরে? এর আগেও তো পড়তো। এখন আপনি রোগীকে বলতে পারবেন, রোগী যখন বলবে যে স্যার এটা কেন খাবো না, আপনি বলবেন যে এই জন্য খাবেন, ঠিক আছে? তাইলে এই ইমিউনিটিকে কমায় দেয় স্টেরয়েড, এবং বডি আস্তে আস্তে এই স্টেরয়েডের উপর নির্ভর হয়ে যায়। পরে আর আপনি ওই তখন ড্রাগ ডিপেন্ডেন্সি, ড্রাগ মানে অ্যাবিউজ থেকে টলারেন্সি, মানে সে অভ্যস্ত হবে এবং আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ডিপেন্ডেন্সি তৈরি হবে, পরে আপনি নিজেই অ্যাবিউজ করতে বাধ্য হবে, উপায় নাই তো। আমরা ইনসুলিনকে স্টেরয়েডের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, ইনসুলিনকে স্টেরয়েডের সাথে তুলনা করতে পারি। অমনি, হ্যাঁ, অমনি অনেকটা। তাইলে এই হলো স্টেরয়েডের ঝামেলা, ঠিক আছে? আর স্টেরয়েডের আরেকটা যেটা প্রবলেম, সেটা হলো সে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। যেহেতু সে নিজেই একটা হরমোন, আপনার বডিতে এমনি এই হরমোন আসতেই আছে, আল্লাহ পাক তো এই সিস্টেম দিয়েই রাখছে। হ্যাঁ, আপনি তাও বাইরে থেকে হরমোন নিচ্ছেন, তাহলে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। এই পিসিওএস, ঠিক আছে? এই যে মানে নারীদেরও এখানে এই যে একটু পশম গজাবে, ঠিক আছে? দরকার নাই, তারপরে উদয় মেনস্ট্রুয়েশন অফ হয়ে যাবে গা, আবার লাগবে না, তাও 18 দিনের মাথায় মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সে আবার কি করে? স্টেরয়েড আরো ঝামেলা আছে, শুনেন, এর দোষ বললে শেষ নাই। সে কি করে? আবার ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে বাধা দেয়। এই যে আয়ন, এরা কি করে? ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে বাধা দেয়। ক্যালসিয়াম ছাড়া আপনার বোন তো অন্ধ, হাড় তো অন্ধ, তাইলে যখন সে ক্যালসিয়াম
কে ঢুকতে বাধা দিবে তখন আপনার এই অস্টিওপোরোসিস এইসব হবে, ঠিক আছে, হাড় নরম হয়ে যাবে গা, ঠিক আছে। ফুটবল খেলতে গেছেন, পাও ভাঙা চলে আসছেন, অথচ মেসি সারাদিন ফুটবল খেলে কিছু হয় না, কেন? সে স্টেরয়েড খায় না, আর আমি স্টেরয়েড খাইতাছি, এমনই বিষয়টা আর কি। তাহলে সে ক্যালসিয়ামকে বাধা দেয়, ঠিক আছে। এইসব কারণে বা ইনডাইজেশন হবে, কারণ সে তো নিজে একটা হরমোন, আরো হরমোন, ঠিক আছে, আবার ব্যথা হয় আরো হরমোন। তাহলে এইগুলাতে তার তো এলিমিনেশন করার দরকার পড়ে, এগুলি আবার সে বেরও করে দিতে হবে, চেষ্টা তো করবে সে বের করার জন্য। সে যখন ওইদিকে মনোযোগ দিবে, এদিক দিয়া মানে স্টমাকের কার্যক্রম কিছুটা কমে যাবে, ঠিক আছে। এইসব কারণে আপনার ইনডাইজেশন হবে, ক্ষুধা কম লাগবে, ক্রিমি লাগবে, এই যে আপনার হার্ট বার্ন হয় যেগুলি, এইসব হওয়া শুরু হবে, ঠিক আছে। তাইলে এখন কি আমরা বলতে পারবো না যে এই কেন আমরা স্টেরয়েড খাবো না, এটা আমরা বলতে পারবো রোগীকে নাকি? কোনো প্রশ্ন আছে নাকি এইসব বিষয়ের সাথে? জি শিওর। বিভিন্ন হলিউড বলিউড স্টার কিংবা যারা বিভিন্ন এমনকি অ্যাথলেটিক্স, ওরা বিভিন্ন সময় স্টেরয়েড, তারা কি রিস্কগুলো বোঝে না, জানে না, তাদের মেনটেনেন্স তারা কীভাবে, অনেকে তো ফর ইনস্ট্যান্স আর্নল্ড শোয়ার্জনেগার ইজ টেকিং স্টেরয়েডস, স্টিল হি ইজ অ্যালাইভ, হ্যাঁ, মোর দ্যান 80 ইয়ার্স। হ্যাঁ, তো কীভাবে, তাহলে তার তো প্রবলেম হচ্ছে না, সে কীভাবে মেনটেন করছে? আমি কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে আপনি বাংলাদেশে যদি থাকেন, আপনি আংশিক ধনী হইলে চলবে না, আপনাকে কমপ্লিট ধনী হইতে হবে। মনে করেন আপনি দামি মোবাইল কিনছেন, এনাফ না, আপনাকে সেই দামি মোবাইল নিয়ে প্রাইভেট কারে চলার মতো ধনী হইতে হবে। আপনি দামি মোবাইল নিয়ে লোকাল বাসে উঠবেন, আপনি দামি মোবাইলটাই হারাবেন, ঠিক আছে। আগামীকালকে আমরা এই যখন অ্যালার্জি, হ্যাঁ হ্যাঁ শিওর স্যারের উত্তরটা দিই আমি। শিওর। যেমন আমরা অনেক সময় মনে করি যারা উন্নত বিশ্বে বাস করে তারা বোধহয় অনেক নলেজ গ্যাদার করে, এরকম না। আমি একটা জাপানি ভদ্রমহিলার সাথে কাজ করতাম, মানে তারা তো এমনি আমার ছিল না আগামী, আমাকে ক্যালসিয়ামের ব্যাপারে বলতেছিল যে তুমি ক্যালসিয়াম নিয়ে না নিয়ে থাকো কীভাবে, আচ্ছা ক্যালসিয়ামটা কেন নিব, আমি তো এখান থেকে পাচ্ছি, ওটা অ্যাবজর্ব করতে পারে না। তো ওদের হচ্ছে ডাক্তার এবং মার্কেটিং, ওটা হচ্ছে তাদের এডুকেশন, এখানটা কেউ পড়ে না। আমরা যতটুকু স্টাডি করি আপনার মনে হচ্ছে বাইরে ওদের দরকার পড়ে না, কারণ ওদের কম স্টাডিতে ওদের চাকরি বাকরি হয়, ওটা খুব ন্যারো টাইপের মানুষ, যাদের মেডিসিনটা চলতেছে ওদেরও লাইফগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মেডিসিনের জন্য। তাইলে বিষয় হলো আপনি যখন স্টেরয়েড খাবেন, স্টেরয়েডের কাজ হলো কি, সে তো একটা হরমোন, তার তো একটা থেরাপিউটিক ইফেক্ট আছে, কিছু না কিছু ইফেক্ট আছে, এবং থেরাপিউটিক ইফেক্টের বাইরেও সাইড ইফেক্ট আছে। শুনেন, সাইড ইফেক্ট কিন্তু সেটাই যেটা আমি চাই না। প্যারাসিটামল খেলে ব্যথা কমে, সাথে জ্বরও কমে, তাইলে যে সাথে যে জ্বর কমলো এটা কি সাইড ইফেক্ট না? কিন্তু যেটা আমি চাচ্ছি না, হ্যাঁ, সে প্যারাসিটামল তো একটা প্রোডাক্ট কারে বলি, সেই ওষুধ রক্তের সংস্পর্শে না আসা, মানে বডিতে যাই অ্যাক্টিভ হয়, এর আগে সে ইনঅ্যাক্টিভ ফরম্যাট থাকে। তাইলে ওই প্যারাসিটামল কি হয়, আগে যায় বডিতে, স্টমাকে, ইন্টেস্টাইনে যাইয়া সে ভাঙ্গা রক্তে শোষিত হয়, হইয়া লিভারে যাইয়া সে অ্যাক্টিভ হয়, এরপরে সে অ্যাসিটামিনোফেন হয়, এর আগে সে প্যারাসিটামলই থাকে, ঠিক আছে। তাইলে এইরকমই বিষয়। তাইলে এই স্টেরয়েড কি করে, সে মেটাবলিজমকে বাড়ায়, হজম মানে মেটাবলিজম মানে হলো খাবার ভেঙে শোষণের অবস্থায় যায়, তাইলে বাড়ায়। তাইলে খাবার তো লাগবে, নাহলে ভাঙবে কি? তাইলে ডাইজেশনকে বাড়ায়, হজমকেও বাড়ায়, এবং যেহেতু খাবার লাগবে সুতরাং অ্যাপিটাইট, ক্ষুধাকেও সে বাড়ায়, ঠিক আছে। তাইলে স্টেরয়েড যদি আমরা নেই, অনেক বেশি ক্ষুধা লাগবে, আমরা অনেক বেশি খাবো এবং আমাদের ওয়েট গেইন হয়ে যাবে। সেই ওয়েট গেইনেরও একটা বিষয় আছে। ওয়েট গেইন যদি আপনার এই মানে যদি আপনার এই এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এলডিএল দিয়ে যদি ওয়েট গেইন হয়, তাহলে তো আপনার সমস্যা। এলডিএল তো আপনার ওই যে ইয়াতে যাই এরকম প্লাক ফর্মেশন করবে রক্তনালীর ভিতরে, সেটাকে ব্লক করবে, নানান ঝামেলা করবে। কালকে যদি আল্লাহ বাঁচায় তাকে এগুলো একটু আসবে আলোচনায়। তাহলে এরকম এলডিএল দিয়ে যদি বাড়ায়, আপনি যদি খালি ভাতই খাইতে থাকেন, ক্ষুধা লাগছে আর ভাত খাইছেন, ক্ষুধা লাগছে আর ভাত খাইছেন, ফ্যাক্টর, হ্যাঁ, আপনি তো মরবেন। কিন্তু কথা হলো আর্নল্ড শোয়ানস্টাইগার, সে নিশ্চয়ই, আমি নাম ভুল বললাম কিনা আমি জানি না, হ্যাঁ চলুক আপাতত আর কি, মনে করেন হোয়াটএভার ইট ইজ, সালমান খান বা হুএভার ইট ইজ, তো ওনারা যদি কখনো স্টেরয়েড নেন না, হ্যাঁ, তাইলে তারা অন্য ফুড দিয়ে এটাকে, তারা যে নিউট্রিশনিস্ট দিয়ে হয়, অন্য ফুড দিয়ে তারা এটাকে মেনটেন করেন, অথবা তারা এই ক্ষতিটাকে নিয়ে নেন। এবং যেহেতু স্টেরয়েড আমাদের বডির ইমিউন সিস্টেমকে ডিক্রিজ করে, সুতরাং আমাকে দরকার করবে, আমাকে কমপ্লিট ধনী হইতে হবে। কেমন ধনী? আমার কখনো কোথাও কাটবে না, শিওর হইতে হবে,
প্রাইভেট কারে চড়ি শিওর হইতে হবে, ঠিক আছে? দাড়ি শেভ করি, খুব স্ট্রং রেজারে শেভ করি, ঠিক আছে? আমার এসি একদম অ্যান্টি মাইক্রোবিয়াল এসি, অসুস্থ কেমনে হবে? আমার পক্ষে তো এই লাইফস্টাইল সম্ভব না, সুতরাং আমার স্টেরয়েড নিলে ঝামেলা আছে। ধনী কোনো বলিউড স্টার স্টেরয়েড নিলে আছে ঝামেলা, বাট দে ক্যান মেনটেইন এবং দে মেক শিওর দ্যাট যে অবশ্যই আমি সেটা মেনটেন করব। হ্যাঁ, ঠিক আছে? এইভাবে করে তারা আসলে তারা যদি স্টেরয়েড নেয়ও কোনো কারণে, নিবে স্বাভাবিক। এই যে নায়করা হঠাৎ করে ট্রান্সফরমেশন হয়ে যায়, এক মুভিতে দেখা যায় মোটা, পরের মুভিতে সে পুরো মাসেল বিটার। কেমনে কি হঠাৎ করে মোটা কেমনে হয়? দঙ্গল মুভিতে আমির খান এরকম হঠাৎ করে মোটা হয়ে গেছে, কেমনে হয়েছে? এত ক্ষুধা সে কই পাইলো? তার 20 বছরের লাইফস্টাইল সে হঠাৎ করে চেঞ্জ করছে, হয়তো কোনোভাবে এইভাবেই চেঞ্জ করছে, দিতে পারে। আর কোনো প্রশ্ন? প্রতিদিন 10টা করে সিঙ্গারা খাইছে, এটা দেখছি আমি ঠিক আছে? কেমনে মোটা হয়েছে? প্রতিদিন 10টা করে সিঙ্গারা আর মেনু দিচ্ছে। স্যার 4টা বাজে আমার শেষ করার সময় হইলে আমার জাস্ট একটু তো 1 ঘন্টার ক্লাস ছিল। আচ্ছা, আর কতটুকু সময় লাগবে? এটা মানে কোনো প্রশ্ন আছে কি? লিমিটেড, আবার লিমিটেড, তাই তো? হ্যাঁ, মানে আরো 5-10 মিনিট দেন। আর একটা ইস্যু জাস্ট আমি বলে রাখি। ওকে, ঠিক আছে, এবার আসি ভ্যাকসিন। সংক্ষেপে, কিন্তু খুব সংক্ষেপে, এগুলি নিয়ে বহুত আলোচনা আছে। ভ্যাকসিন, হ্যাঁ, কেন নিব না, নিব না কেন? হ্যাঁ, কেন নিব না? আচ্ছা, কি ভ্যাকসিনটা আসলে করে কি? কি করে কেউ বলতে পারবেন? চট করে যদি বলতে চান। ইমিউনিটিকে দুর্বল করে সেটা তো হ্যাঁ, সাপ্রেসিভ ইমিউনিটি, সেটা তো বুঝলাম, ইমিউনো সাপ্রেসিভ আর কি। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া আছে? অ্যান্টিজেন সৃষ্টি করে আমাদের বিশেষে বাধা সৃষ্টি করে অ্যান্টিবডি সৃষ্টি করে। আচ্ছা, প্রথম বিষয়টা হলো কি, আমরা যখন খেয়াল করেন, সংক্ষেপে লিখি, হ্যাঁ, লাইভ কিল্ড অ্যান্টিজেন, সময় তো কম, অ্যান্টিজেন আর ডিএনএ। তো আমাদের মোটামুটি বিশ্বে যেসব ভ্যাকসিন আছে মোটামুটি এই ধরনের, এটা সংক্ষেপে এইগুলো। তো তাহলে ডিএনএ ভ্যাকসিন যেটা, এই ভ্যাকসিনগুলো এখনো আসলে কোনো চলে না, এটা মানে গবেষণা হচ্ছে আর কি। চাচ্ছে যে এরকম ভ্যাকসিন বানাইতে পারলে খুব ভালো হয়। এটা ডিএনএ কে মিউটেশন, কেমনে ডিএনএ মিউটেশন হয়, ঠিক আছে? তাহলে ওই ডিএনএ যদি আমি আরেকজনকে দিতে পারি, সেটা বডিতে যাই কেই করলে মিউটেশন না হইয়া ইমিউন হবে, এই নানান গবেষণা। এটা নাই। এখন কথা হলো লাইভ, মানে জীবিত ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকানো হয়। আমি ব্যাকটেরিয়াই বলতেছি, ভাইরাস হইতে পারে, জীবিত ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকানো হয়, ঠিক আছে? ওকে, তাইলে জীবিত ব্যাকটেরিয়া আমাদের বডিতে যখন ঢুকে, তখন আমাদের বডি কি করে? ব্যাকটেরিয়াকে চিনে ফেলার পরে সেই ব্যাকটেরিয়া যদি পরবর্তীতে আবার ঢুকে, তাইলে আমাদের বডি কি করে? সহজেই তাকে মারতে পারে, যেহেতু সে চিনে, ঠিক আছে? তাইলে এখন কথা হলো, এই জীবিত ব্যাকটেরিয়াগুলিকে কেমনে ঢুকায়? খেয়াল করেন, অ্যাটেনুয়েটেড বলে। অ্যাটেনুয়েটেড মানে হলো, অ্যাটেনুয়েটেড মানে কি? লেস এফিকাসি, মানে তার কর্মক্ষমতা নাই, কর্মক্ষমতা কম। এই জিনিসটাকে লাইভ অ্যাটেনুয়েটেড বলে আর কি, মানে জীবিত ব্যাকটেরিয়া কিন্তু তার কর্মক্ষমতা নাই, ঠিক আছে? ওই যে বললাম, লাইক আমার মতোই কিন্তু আমি না, ঠিক আছে? আয়নাতে আমাকে যেমন দেখা যাচ্ছে অমনি, তা আমাকে না দিয়ে কি করলো? আমার ছবিটাই ঢুকাই দিল বডির ভিতরে। বডি কি করলো? ছবিটারে মারলো আর মনে রাখলো যে চেহারাটা এটাই, পরে যখন সত্যি সত্যি আমি ঢুকবো, সহজেই আমাকে মারতে পারবে, ঠিক আছে? তাইলে এটা হলো লাইভ অ্যাটেনুয়েটেড। তাইলে আরেকটা কি? কিল্ড, তাইলে এটা কি? মৃত ব্যাকটেরিয়া। আচ্ছা, এই জিনিসটা যখন দেয়, তখন কি হয়? যেহেতু জীবিত ব্যাকটেরিয়া, হ্যাঁ, একদম রিয়েল ব্যাকটেরিয়ার মতো আমাদের বডি কি করে? স্ট্রং ইমিউনাইজেশন বানায়, স্ট্রং, খুব শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে, যেহেতু এটা সত্যি সত্যি ব্যাকটেরিয়ার মতোই, ঠিক আছে? এই জন্য এই ভ্যাকসিনগুলো কি হয়? দুই এক ডোজ দিলেই হয়। আর কিটগুলা কি হয়? মরাতো আমাদের বডি একটু চালাক, হ্যাঁ, এটা খুব সংক্ষিপ্ত আলোচনা, মানে এইটুক না করলে আর আপনারা রোগীরে কিছু বলতে পারবেন না। মানে এরা যখন ঢুকে, তখন কি হয়? ও আচ্ছা, কাদেরকে কিল করে? যেমন র্যাবিস ভ্যাকসিনটা কিল ব্যাকটেরিয়া ঢুকায়, মরা ভাইরাস ঢুকায়, ব্যাকটেরিয়া না, মরা ভাইরাস ঢুকায়, ঠিক আছে? কেন? র্যাবিসের ভাইরাস হাইলি স্ট্রং, একটা ভাইরাসও যদি ঢুকে, খবর আছে র্যাবিসে আক্রান্ত কেউ তো বাঁচে নাই, হ্যাঁ, তাইলে একজন বাঁচছে,
আচ্ছা, সেটা ভ্যাকসিনের হিস্টোরি জানলে আমি প্যাথোলজি ক্লাসে বলছিলাম। তাইলে যখন এই ব্যাকটেরিয়াটা যখন আমাদের বডিতে, এই ভাইরাসটা যখন আমাদের বডিতে ঢুকায়, তখন কি হয়, আমাদের বডি মনে করে আরে তো মরাই, এর বিরুদ্ধে আমি প্রতিরোধ তৈরি করব কেন? এই জন্য কি হয়, এটা বারবার দিতে হয়, বারবার দিতে হয়। মরা হইলো বারবার দিলে, একটা মিথ থেকে 100 বার বললে মানুষ মনে করে 100 বার যেহেতু বলছে নিশ্চয়ই সত্য। তাইলে এই জন্য এই র্যাবিসের ভ্যাকসিন কয়টা দিতে হয়? এই জন্য যেহেতু কিল মরা, এবং কেন এগুলো কিল করে দেয়, এগুলো লাইট দিলেই তো হয়। কিল করে দেয় কেন? যদি কি ইমিউনো সাপ্রেসিভ থাকে, এমনি একটু উইক, এর দিলে তো এ যাই যদি মিউটেট হয়ে যায়, যদি সে আবার প্যাথোজেন হইয়াই যায়, এই জন্য আগে মাইরা দেয়, কোনো চান্স রাখবে না। ঠিক আছে, এই গেল আরেক কাহিনী। এবার আসেন অ্যান্টিজেন। এটা হলো কি তুলনামূলক সেফ। এগুলি একটু ঝামেলা আছে বললাম। তাহলে অ্যান্টিজেন তুলনামূলক সেফ। অ্যান্টিজেনটা কি করে? শুধুমাত্র অ্যান্টিজেনটা আইসোলেট করে। অ্যান্টিজেনটারে কি করে? আইসোলেট করে নিয়ে যায়, নিয়ে এটারে কিছুদিন লালন পালন বা যাই হোক কালচারাইজেশন করে টোরে খালি এইটারে ঢুকায়। এতে করে কি হয়, এই ঝামেলাও নাই, এই ঝামেলাও নাই, কারণ এ ব্যাকটেরিয়া বা ভাইরাসই নাই, আসলে আছেই অ্যান্টিজেন। ঠিক আছে, কিন্তু এটার আবার ঝামেলা আছে। এটার ঝামেলা কি? যেহেতু এটা অ্যান্টিজেন, তাইলে আপনার বডিটাও অনেক ভালো স্ট্রং হইতে হবে, নইলে শুধু অ্যান্টিজেন মানে এত বড় জিনিসটারে চিনতে, এটা হলো এত বড় এবং জীবিত, এটা হলো এত বড় এবং মৃত, চিনতে সহজ। আর এটা কি এইটুক এবং কোনো প্রাণীও না। তাইলে আপনার বডি যদি আগে থেকেই স্ট্রং না থাকে, ওইটুকু দিলে চিনবে না। ঠিক আছে, আপনি ভ্যাকসিন দিয়েছেন ঠিকই, কিন্তু কি কোনো কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? আপনার বডি চিনার মতো ওই ক্যাপাবিলিটি নাই, যে সে অ্যান্টিজেনকে পর্যন্ত চিনে ফেলবে, এই ক্যাপাবিলিটি নাই। ঠিক আছে, কয়েন যেমন আমাদের মানি ব্যাগ থেকে পড়ে যায়, ঠিক আছে, নোট তো করে না। এই হলো আরেক জিনিস। আর এটা তো গবেষণা, এটা এখনো চলতেছে, এই ধরনের ভ্যাকসিন এখনো আসে নাই। এখন ঘটনা হলো এই সব ভ্যাকসিন এগুলি যেহেতু একটা জীবাণু, সব মানে আমরা যেসব নোন যেসব ব্যাকটেরিয়া আছে তাদের জন্য খুব ভালো টেম্পারেচার হলো 37.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ঠিক আছে, এখন ঘটনা হলো আমরা যেসব ভ্যাকসিন দেই, এই ভ্যাকসিনগুলিরে পরিবহনের সময়, গাড়ি থেকে নামানোর সময়, ইন্ডাস্ট্রি থেকে গাড়িতে আনানোর সময়, আমরা যখন স্টোর করি, যে কোনো ওষুধ ফার্মাসিউটিক্যালস আমরা তৈরি করে 3 মাস 90 ডেজ রাখা হলো রুল, এবং এরপর এটাকে দেখা হয় যে এটা 3 মাস পরে ঠিকঠাক আছে কিনা, তারপর এটা বাজারে ছাড়া হয়। ওই 3 মাস এটাকে কোল্ড চেইনের ভিতরে মানে বিলো 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়েছিল কিনা, বা 0 ডিগ্রি, কোনো কোনোটাতে 0 ডিগ্রি দরকার পড়ে রাখা হয়েছিল কিনা, বা যখন আপনি স্কুলে যাইয়া, স্কুলে এরকম 100 জন স্টুডেন্ট দাঁড়াইছে, তখন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই ভ্যাকসিন কই রাখছে, কি রাখছে, কোনো ঠিক আছে? তাইলে সেই ভ্যাকসিন যদি সাধারণ সূর্যালোকে রাখে, সে তো 37 ডিগ্রি অ্যাচিভ করে ফেলবে। তখন তো এই ব্যাকটেরিয়া এমনি লাইভ ব্যাকটেরিয়া, সেটা আরো লাইভ হবে, বলবে যে আরে ভাইয়া এটাই তো চাইছিলাম, আমার কত কষ্ট করে খাবারের ভিতরে, পানির ভিতরে যাইয়া তোমাকে ইনফেকশন দিতে হইতো, তাও স্টমাকের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো স্ট্রং অ্যাসিডকে পাস করে আমার তোমার ইনফেকশন করতে হইতো, কিন্তু আমারে ভ্যাকসিন হিসাবে তুমি আমারে দিয়া দিচ্ছ, আমি ডাইরেক্ট ব্লাডে যাইতাছি, আধা মিনিটের ভিতরে সে হার্টে চলে গিয়া ইনফেক্ট করে ফেলবে। ঠিক আছে, তাইলে না আমার তো বলতে হবে যে ভ্যাকসিন দিয়েন না কেন, অথবা বলতে হবে যে আচ্ছা ভ্যাকসিনটা দেন কেন, তো বলতে হবে। আমরা তো কেনর উত্তর খুঁজতেছি আজকে না। এই হলো ভ্যাকসিন। এখন ঘটনা হলো হরমোনাল আরেকটা সমস্যা আছে, কি? কন্ট্রাসেপটিভ, জন্ম নিরোধক। তাইলে এই যে হরমোনাল পিল টিল আমরা খাই, ইমার্জেন্সি পিল খাই, বা ইমার্জেন্সি না সাধারণ পিল টিল খাই, হয় কি আসলে? কি করে? খাইতে বলবেন কেন, না করবেন কেন, এই মাসে খাইন না সামনের মাসে খাবেন বলবেন কেন, অথবা বেবি হওয়ার পর থেকে খান বলবেন কেন, অথবা বলবেন যে আগে থেকেই খান, কেন বলবেন? করে কি আসলে এরা? কোন আইডিয়া? চট করে পারলে বলেন, সময় কম। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের হরমোন বন্ধ করে দেয়, ব্যালেন্স, ইমব্যালেন্স। আর কারো কাহিনী হইলো, মনে করেন যে এ হইলো ওভারি, উদাহরণ, হ্যাঁ, এটা ডায়াগ্রাম যে ঠিক এমনই তা না, মনে করেন এটা লেট, আমি এমনি একটা পাশে আঁকাইলাম, তাইলে দুইটা সিস্টেম করে। এক, এইখানে যে এগ তৈরি হয়, সে কি করে এই এগকে তৈরি হইতে দেয় না,
এগকে তৈরি হতে দেন না, ঠিক আছে? এই এক কাজ করে। আরেকটা করে কি, স্পার্ম সেলকে যাইতে দেয় না, যাইতে দেয় না, ঠিক আছে? যাইতে দেয় না। সে যায় কেন যাইতে দেয় না? তার কারণ হলো স্পার্ম সেল তো আর উড়ে উড়ে যাবে না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে কি যায়? ফাঁকা জায়গা দিয়ে যায় না, সেখানে অবশ্যই কি থাকে, মিউকাস থাকে। সে এইভাবে ট্রাভেল করে না, জরায়ু ওয়াল ধরে ধরে ট্রাভেল করে, তারপরে যায় এরকম ওয়াল ধরে ধরে যায়। মই ছাড়া তো আর এই লাভ দিয়ে তো যাচ্ছে না, না সুতা ধরে হইলেও যাইতে হবে, কিছু না কিছু ধরে তো যাইতে হবে। সে কি করে, এই জায়গাটার পিচ্ছিলতা কমায় দেয়, ঠিক আছে? এরকম করে আর কি। এটা অনেক বেশি চিকন করে দেয়, চিকন করে দেওয়ার কারণে এটার কার্ভেচার অনেক বাড়ে, ঠিক আছে? এটা অ্যানাটমি যারা পড়ছেন আরো কার্ভ হওয়ার কারণে দৈর্ঘ্য বাড়ে, রাস্তা অনেক লম্বা হয়ে যায়। যেটা 4 দিনে যাইতে পারতো 7 দিন লাগে, সে বাঁচেই 4 দিন, 7 দিন এই পর্যন্ত যাইয়া মরবে, ঠিক আছে? এরকম কিছু কাহিনী করে আর কি, ঠিক আছে? আর এখানে তৈরি হইতে দেয় না। তাইলে যখন আমরা নেসেসারি ইনফরমেশন, যখনই আমরা ইসিপি লাইক ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ যখন আমরা খাবো, ঠিক আছে, কেউ যখন খাবে, ঠিক আছে, ইসিপি গিয়া কি করে, তৈরি হওয়া এগকেও সে সাইজ করে, ঠিক আছে? তৈরি হওয়া এগকে সাইজ করলে আমরা কি জানি, হোমিওস্ট্যাসিস ইজ হোমিওস্ট্যাসিস অ্যাক্ট বাই কেমনে কাজ করে, নেগেটিভ রেসপন্সকে হোমিওস্ট্যাসিস রক্ষা হয় কেমনে, নেগেটিভ রেসপন্সের কারণে। আপনি যখন এই এগকে যখন মারবে, এটার একটা নেগেটিভ রেসপন্স করবে না, নেগেটিভ ইম্পালস করবে না, যে আমার একটা ঝামেলা হইলো, তাইলে পরবর্তীতে সে এগ তৈরি করতে হিসাব করবে যে আমাকে তো আগে মারছিল, তাইলে এটা সে কষ্ট পাবে। উদাহরণ, এটাই মেডিকেল সায়েন্স এমনি কষ্ট পাবে এইসব তো আর বলে না, এরকমই আর কি। তাইলে এটা গেল এক। আর আরেকটা হলো এই তার পথটাকে কঠিন করে দেয়, ঠিক আছে? পথটাকে কঠিন করে দেয়। আমরা যেসব রেগুলার পিল খাই, ঠিক আছে, যেটাতে কম্বাইন্ড আর কি ইস্ট্রোজেন প্রজেস্টেরন উভয়ই থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন উভয়ই থাকে, এরা হইলো এদেরকে ইয়া করে আর কি, এই বাধা দেয়, ঠিক আছে? এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন উভয় থাকার কারণে আমাদের এফএসএইচ এবং এলএইচ, ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এদের উপরেও প্রভাব ফেলে। কারণ এফএসএইচ এবং এলএইচ এরাই কিন্তু এগটাকে বানায়, হ্যাঁ? এগ ম্যাচিউরেশন করে হইলো ওরা, ম্যাচিউরেশন করে এবং এই বাকি কাজগুলি করে। এখানে এই যে আটকাইতে হেল্প করে, মানে থিক এন্ড এন্ডোমেট্রিয়াম, ভিতরের ওয়ালটাকে ঠিক করে, মোটা করে, মিউকাসগুলিকে আরো ইজি করে যেন সে আটকাইতে পারে। এবং এখানে এটা যেহেতু হাইলি ভাস্কুলারাইজড, এখানে প্রচুর ব্লাড ভেসেল তৈরি করে যেন ও নিউট্রিশন ভালো পায়। এই কাজগুলি ইস্ট্রোজেন প্রজেস্টেরন করে। তাইলে যখন আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন ইয়াটা খাবো, পিলটা খায়, তখন সে আবার কি করে, এলএইচ এফএসএইচ কে বলে যে আরে আমি এমনিই আছি, তোমার আমার নির্দেশ দিতে হইব না। এলএইচ এফএসএইচ তখন বলে যে আচ্ছা আছেই তো, নির্দেশ না দিলে কি হয়, এটা বন্ধ হয়। কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসের বাইরে কোনো প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, সাইকেল নিয়ে তো ঝামেলা হবেই, সাইকেল নিয়ে ঝামেলা হবে না। ইমার্জেন্সিতে থাকে কি, লেভোনরজেস্ট্রেল, আমরা এটা কি বলি, এলএনজি বলি, মানে এমন না যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, তা না, লেভোনরজেস্ট্রেল। তাইলে লেভোনরজেস্ট্রেল কি করে, মানে ইমার্জেন্সি আমরা কখন খাই, ইমার্জেন্সি পিল কিন্তু যখন তখন খাচ্ছে। এটা 8ম দিনে খাইতে পারে, 14তম দিনে খাইতে পারে, 29তম দিনে খাইতে পারে, যেদিন মন চায় সেদিন খাইতেছে, না বুঝাও খাইতেছে অনেকে, ঠিক আছে? তাইলে সে কি করে, সে দুইটা পুরো চেক দেয় কোনো এগ আছে কিনা, থাকলে আগে এটাতে মারে, ঠিক আছে? তা এই হলো ইমার্জেন্সি পিল এভাবে কাজ করে, ঠিক আছে? সে হলো বাধা দেয়, মারে। তাহলে ইমার্জেন্সি পিল যদি আমরা খাই তাহলে কি হবে, ওই যে পিসিওএস এসব হয়। মানে বলতে তো হবে রোগীর রিস্ক ফ্যাক্টর বলতে হবে না, সে বলবে যে খাবো না কেন, আমি খাইতেছি, গত 10 বছর ধরে ভালো আছি, কি ডাক্তার আমার কয় না খাই, ঠিক আছে? তাহলে পিসিওএস হবে, ঠিক আছে? ওই সিস্টেশন দেখা দিবে, ঠিক আছে? যখন আপনি যে ময়লা রাখবেন তখন দেখবেন সেবাসিয়াস সিস্ট তৈরি হয়, তো কেন বেরোতে পারে না, ঠিক আছে? তো এরকমই, ও বেরোতে পারবে না, ও একটা আপনাকে নেগেটিভ, ও আপনাকে প্রতিশোধ দিবে না, ডিফেন্স দিবে। তাহলে এইসব হইলো কারণ। আর কোনো প্রশ্ন? তাহলে যদি আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হয়, আগামীকালকে এরকম আরো ফান এন্ড লার্ন হবে, চিল হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
মাহফুজ স্যার হইলেন আমার মানে গ্রাফিক ডিজাইনের গুরু। শাহিন স্যার তো আমার অনেক আমার বড় ভাইদের সাথের মানুষ। ওনাদের সামনে কথা বলার বা এই বিষয়টা আমার খুব পালপিটেট করতেছিল সকাল থেকে। এই আর কি, আমি পানিও খাই নাই। তো ঠিক আছে, দোয়া করবেন সবাই। আমি একটু পানি টানি খাই।